স্বপ্নে ঘেরা প্রিয় রাঙামাটি, স্বপ্নে ঘেরা প্রিয় রাঙামাটি, স্বপ্নে ঘেরা প্রিয় রাঙামাটি। বাংলাদেশের অন্যান্য নদী যেমন আমাদের অর্থনীতির সঙ্গে জড়িত, কর্ণফুলীও তার ব্যতিক্রম নয়। বরং অনেক নদীর চেয়ে কর্ণফুলীর অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। ফারাক্কা বাঁধের কারণে পানির অভাবে দেশের উত্তরাঞ্চলে যখন মরু প্রক্রিয়া শুরু হয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, মৎস্য সম্পদ বিনাশ হচ্ছে, নৌ চলাচল ব্যাহত হচ্ছে, বিশ্বের অন্যতম বনাঞ্চল সুন্দরবন হুমকির সম্মুখীন, ঠিক তখন আমরা এমন একটি নদীতে এসেছি যে নদী শাসন করে আমরা এর বহুমুখী ব্যবহার করতে সক্ষম হয়েছি। এ নদীর নাম কর্ণফুলী। এখন এ নদী থেকে আমরা কিভাবে উপকৃত হচ্ছি সে সম্পর্কে বলছেন রাঙামাটির জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাসান। 60-এর দশকে কর্ণফুলী নদীর ভাটিতে বাঁধ দিয়ে কর্ণফুলী হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট তৈরি করা হয়। এতে করে এই হাইড্রোইলেকট্রিক প্রজেক্টের ফলে দৈনিক 230 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এছাড়াও এশিয়ার বৃহত্তম মাংসের তৈরি লেক কর্ণফুলী লেক সৃষ্টি হয়েছে, যার পরিধি হচ্ছে 350 বর্গমাইল। এই লেক সৃষ্টির ফলে অত্র জেলার 10টি থানার মধ্যে 6টি থানায় ইতিপূর্বে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই লেক সৃষ্টির ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে অঞ্চল হতে যোগাযোগ ব্যবস্থা সুগম হয়েছে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য গ্রাম থেকে শহরে নিয়ে আসা সম্ভব হয়েছে। এই লেক সৃষ্টির ফলে পাহাড়ের প্রতিটি ছড়ায় জল পূর্ণ হওয়ায় বনজ সম্পদ আহরণের যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে। তদুপরি এই লেকে মৎস্য চাষ করে প্রতিদিন 30 থেকে 40 টন মৎস্য উৎপাদিত হচ্ছে, যা রাঙামাটি চাহিদা পূরণ করেও জাতীয় চাহিদার এক উল্লেখযোগ্য অংশ পূরণ করছে। এক কথা বলতে গেলে এই কর্ণফুলী নদীকে মানুষ নিয়ন্ত্রণে এনে বহুমুখী সুবিধা পাচ্ছে। তদুপরি এই কর্ণফুলী নদীর ভাঙন সৃষ্টিতে যে লেক সৃষ্টি হয়েছে তা মানুষের আশীর্বাদ হিসেবে গণ্য হচ্ছে। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদীতেই চট্টগ্রাম এলাকার অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছে। কাপ্তাইয়ের এই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের সুফল ভোগ করছেন লক্ষ লক্ষ মানুষ। সম্প্রসারিত হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। সেই সঙ্গে কাপ্তাইয়ে নির্মিত 225 বর্গমাইলের কৃত্রিম লেকের পানিতে মাছের চাষও হচ্ছে। কাপ্তাই লেকের নয়নাভিরাম প্রাকৃতিক শোভা দেখতে আসেন হাজার হাজার পর্যটক। গড়ে উঠেছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কর্ণফুলী নদীকে ঘিরে পার্বত্য অঞ্চলের জনগণের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে বলছেন রাঙামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ চেয়ারম্যান জনাব পারিজাত কুসুম চাকমা। নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ, এদের মধ্যে কর্ণফুলী একটি অন্যতম নদী। বিশেষ করে আমাদের এই পার্বত্য এলাকার এই নদীর গুরুত্ব যথেষ্ট। এই নদীকে ঘিরে এই এলাকার সুখ দুঃখের অনেক ঘটনা প্রবাহ রয়েছে। এই নদী এই পার্বত্য এলাকায় অতীতে একমাত্র যোগাযোগ ব্যবস্থা হিসেবে ছিল। শুধুমাত্র নদীর যোগাযোগই এই এলাকার অন্যতম যোগাযোগ ছিল। 1960 সনে কাপ্তাই বাঁধ হওয়ার পর এখানে সৃষ্টি হয় কৃত্রিম হ্রদ। এই কৃত্রিম হ্রদ সৃষ্টি হওয়ার পরে আমাদের এই এলাকার আনাচে কানাচে যোগাযোগের ব্যবস্থা আরো সম্প্রসারিত হয়। নদীপথে এই যোগাযোগ আমরা করতে পারি। এই হ্রদের চারিপাশের সাথে সাথে গড়ে উঠে বিভিন্ন
হর্টিকালচার এই এলাকার লোক পাহাড়িয়া এলাকায় লেকের পাশে বাগান বাগিচা করে বর্তমানে পূর্বের তুলনায় অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা স্বাচ্ছন্দ্যতা লাভ করেছে এবং সাথে সাথে এই হ্রদে আগের চেয়ে বহুল পরিমাণে মৎস্য সম্পদ বৃদ্ধি পেয়েছে। আগে যখন এই পার্বত্য এলাকায় পানির সংকট ছিল তখন এই এলাকায় মাছের অভাব যথেষ্ট ছিল। তাজা মাছের পরিবর্তে এই এলাকার লোক তখন ব্যবহার করত কাঁচা মাছ, শুকনা মাছ বা শুটকি, কিন্তু সেই শুটকির ব্যবহার বর্তমানে কমে গেছে। এখন এই এলাকার লোক যথেষ্ট পরিমাণে তাজা মাছ নিজেরা ব্যবহার করছে এবং এখান থেকে অন্যান্য বাহিরের ডিস্ট্রিক্টে রপ্তানি করছে এবং এই মৎস্য চাষের উপর বহু পরিবার, বহু লোকজন এখন জীবিকা নির্বাহ করছে। সাথে সাথে এই নদী আমাদের সুখ দুঃখের নদী। এই নদীকে ঘিরে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে, অনেক পূজা পার্বণ, অনেক গোষ্ঠীর পূজা পার্বণ, ধর্মীয় পূজা পার্বণ, সামাজিক পূজা পার্বণ এই নদীর তীরেই আমরা করতাম এবং করি। বর্তমানে এই যে একটা লেক হওয়ার পরে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে। এই প্রাকৃতিক পরিবেশে এখানকার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে এবং এই সৌন্দর্যে আকর্ষিত হয়ে বিভিন্ন বাহিরের দেশ বিদেশ থেকে প্রতি বছর এখন বহু পর্যটক আছে এখানে এই দৃশ্য দেখার জন্য, এই সৌন্দর্য দেখার জন্য।
কাপ্তাই বাঁধের উজানে চন্দ্রঘোনায় স্থাপিত হয়েছে কাগজ কল। নদীর অববাহিকায় বনাঞ্চলের বাঁশ এবং লেকের মিষ্টি পানি এই কাগজ উৎপাদনের প্রধান উপকরণ। কর্ণফুলী নদী সম্পর্কে বলছেন এ জেলার অধিবাসী প্রকৌশলী রুবায়াত আক্তার আহমেদ। কর্ণফুলী নদী আমাদের রাঙ্গামাটি জেলার নগর সভ্যতার বিকাশ ঘটিয়েছে। জেলার 10টি থানার মধ্যে 7টি থানার যোগাযোগ ক্ষেত্রে এই নদীর ভূমিকা অনেক। মানুষের জীবন জীবিকার সঙ্গে এই নদী সম্পৃক্ত। এই নদীর খনন কাজ করা প্রয়োজন বলে মনে করি। পাশাপাশি পর্যটন ক্ষেত্রে এই রাঙ্গামাটির সম্ভাবনা প্রচুর। এছাড়াও কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে শুকনো মৌসুমে নদীতে পানি প্রবাহ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। নদীর নাব্যতা বজায় থাকছে, আর নাব্যতা বহাল থাকলেই চট্টগ্রাম সমুদ্র বন্দরে পানির সমস্যাও দূর হচ্ছে। হ্রদ এলাকায় নৌপথে বনজ সম্পদ আহরণ হচ্ছে। এভাবেই বাংলাদেশের নদ নদী আমাদের জীবন এবং জীবিকার প্রধান উপজীব্য হয়েছে। এক একটি নদীকে কেন্দ্র করে এক একটি জনপদের সংস্কৃতি হয়েছে ভিন্নতর। এক একটি নদীর গান এক এক রকম, তার তীরবর্তী মানুষের জীবনেও আছে ভিন্নতা। কর্ণফুলী নদীকে ঘিরে যে সঙ্গীত প্রচলিত আছে, এবার শুনি, গাইছেন কল্যাণী ঘোষ। রাখিলাম তোরে
যে কানফুল খুঁজতে কর্ণফুলীতে ঝাঁপ দিয়েছিলেন রাজকুমারী, তিনি আর কোনোদিন ফিরে আসেননি। সেই প্রিয়তমার কাছে যাবার জন্য যে রাজকুমার সলিল সমাধিবরণ করেছিলেন কর্ণফুলী নদীতে, তিনিও ফিরে আসেননি। কিন্তু কর্ণফুলী আছে প্রবহমান। এর তীরের নতুন রাজকুমারেরা শস্য ফলিয়েছে, ফসল ফলিয়েছে, নতুন জীবিকার পথ করে নিয়েছে। সেভাবেই কর্ণফুলীর ধারা আছে প্রবাহিত। নদী গতি কেবলই সাগরে গিয়ে শেষ হয়ে যায় না, তা মেঘে মেঘে ঝর্ণার নিকটে ফিরে আসে। আমাদের কর্ণফুলের অববাহিকায় এখনো বছরে 100 ইঞ্চি বৃষ্টিপাত হয়। কর্ণফুলীর কিংবদন্তির বেদনা মুছে যায়। এখন এখানে জীবন জীবিকার নতুন ধারা, নতুন আনন্দের সূচনা হোক। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ঈদের আগাম শুভেচ্ছা রইল। খুদা হাফেজ।
যে ভাঙাগড়া, যে উত্থান পতনের ভেতর দিয়ে এই জনপদের মানুষ বেড়ে উঠেছে, গড়ে উঠেছে নতুন নতুন জনপদ, বিলীন হয়ে গেছে বহু মানুষের বসতি। তার ভেতর দিয়ে আমরা এদেশ নির্মাণ করেছি, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে পরিচিত করতে চাই ঢাকার বুড়িগঙ্গা নদী। এদেশের শত শত বছরের ইতিহাস, আমাদের রাজধানীর ইতিহাস, আমাদের উন্নয়ন সংগ্রাম, আন্দোলন, আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে আছে ঢাকা নগরীকে কেন্দ্র করে। সেই ঢাকা নগরী বুড়িগঙ্গার তীরে অবস্থিত। পৃথিবীর সকল সভ্যতাই গড়ে উঠেছে নদীর তীরে, পৃথিবীর সকল আধুনিক নগরী গড়ে উঠেছে নদীর তীরে। আমাদের ঢাকা নগরী গড়ে উঠেছে বুড়িগঙ্গা নদীর তীরে। এই দুতীরের জনপদ ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়ে উঠছে বুড়িগঙ্গা নদীর বাহিত পানি ও পলিতে। দীর্ঘ দীর্ঘ কাল ধরে এই নদী প্রবাহিত আছে। জনশ্রুতি আছে, গঙ্গা নদীর একটি ধারা বহুকাল পূর্বে ধলেশ্বরী হয়ে বঙ্গোপসাগরে পড়ত। পরবর্তীকালে এই ধারার গতিপথ পরিবর্তিত হলে গঙ্গার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু প্রাচীনকালে গঙ্গা এই পথে প্রবাহিত হতে বলে এই নদীর নাম হয়েছে বুড়িগঙ্গা। কালাতিয়ার কাছে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি। বর্তমানে এই নদীর উৎসমুখ ভরাট হয়ে গেছে। কামরাঙ্গীর চরের কাছে বুড়িগঙ্গার সঙ্গে মিলিত হয়েছে তুরাগ নদী। এই নদীর মূল স্রোতধারা মূলত তুরাগ নদী থেকে এসে থাকে। বুড়িগঙ্গা নদী ঢাকা শহরের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়েছে। বলা যায় বুড়িগঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিম তীরে ঢাকা নগরীর সূচনা হয়েছে। এই নদীর দৈর্ঘ্য ও প্রস্থ আয়তন যতই ছোট হোক না কেন, এ নদীর গুরুত্ব আছে অপরিসীম। বুড়িগঙ্গা ধারণ করে আছে বাংলাদেশের হৃৎপিণ্ড অর্থাৎ রাজধানী ঢাকা মহানগরকে। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঐতিহাসিক নগরী ঢাকা। মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে নিযুক্ত হওয়ার পর ইসলাম খান সুবেদার হিসেবে কাজ করতে থাকেন। ঢাকা 1610 সাল থেকেই সুবে বাংলা রাজধানী হিসেবে পরিণত হয়, আর সেই ঢাকাই আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুবেদার ইসলাম খান মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে নগরবাসীকে রক্ষার জন্য ঢাকা সুরক্ষিত করেছিলেন। এই নদীর মুখে তিনি দুর্গ নির্মাণ করেছিলেন। ঢাকার পুরাতন দুর্গ ডেমরা খালের উভয় পাশে বেগ মুরাদ দুর্গ, পাগলার দুর্গ, ফতুল্লার ধাপ দুর্গ, এসবই ইসলাম খানের কীর্তি। সুবেদার ইসলাম খানের ঢাকা শহর বর্তমান সেন্ট্রাল জেল অঞ্চলের কিল্লাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাদশাহী বাজার, যা বর্তমান চক বাজার নামে খ্যাত। পিলখানা ছিল মোগলদের হাতিশালা, আর মাহতটুলিতে থাকত হাতির মাহতরা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার সুবেদারিকালে 1639 থেকে 1659 এই 20 বছর ঢাকা রাজধানীর গৌরব হারালেও সুজার আদেশে তার প্রধান স্থপতি মীর আবুল কাসেম এম হোসাইনি এল তাবাতাবাই এসামানি 1664 সালে বড় কাটরা প্রাসাদটি নির্মাণ করেন। শাহ সুজা ঢাকা এলে প্রাসাদটির উত্তর দেউরির উপরে অবস্থান করতেন। তবে জানা যায় বড় কাটরার প্রাসাদের নির্মাণ কাজ সুজা পছন্দ করেননি, তাই তিনি এটির একটি অংশ মুসাফিরদের জন্য ছেড়ে দিয়েছিলেন। এই প্রাসাদের 22টি কামরা ও দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। বড় কাটরার প্রাসাদটি এখনো শাহ সুজার সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে আছে। 1671 সালে সুবেদার শায়েস্তা খানের আমলে বড় কাটরার অনুসরণে ছোট কাটরা নির্মাণ করা হয়। মীর জুমলার বড় কাটরা প্রাসাদের সামনে এবং ছোট কাটরার মোগলাই চূড়ে দুটি বিরাট কামান স্থাপন করেছিলেন। ওই কামানের একটির নাম বিবি মরিয়ম। 1830 সালে ঢাকার কালেক্টর মরিয়ম বিবির কামানটি সোয়ারিঘাট থেকে স্থানান্তর করে চক বাজারে স্থাপন করেন। আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম খানের সুবাদারির সময় আওরঙ্গাবাদ প্রাসাদ বা লালবাগ কিল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল, সেও বুড়িগঙ্গার তীরেই। তিনি দিল্লিতে ফিরে গেলে সুবেদার শায়েস্তা খান লালবাগ কিল্লার পুনর্নির্মাণ আরম্ভ করেন, কিন্তু তিনিও এটি শেষ করতে পারেননি। কথিত আছে শায়েস্তা খানের কন্যা ইরান দুঃখ বা পরি বিবির মৃত্যু হলে লালবাগ কিল্লার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। লালবাগ কিল্লার প্রাঙ্গণে পরি বিবির স্মৃতিসৌধ নির্মিত হয়। পরি বিবির কবরের পাশে শায়েস্তা খানের অপর কন্যা শমশাদ বেগমের স্মৃতিসৌধ রয়েছে।
1626 খ্রিস্টাব্দে নিযুক্ত বাংলার সুবেদার মুকররম খান চিশতি বুড়িগঙ্গা নদীকে ভালোবেসে ফেলেছিলেন। তার আমলে বুড়িগঙ্গা নদীর তীরে এবং ভাসমান নৌযানে নিয়মিত আলোকসজ্জার ব্যবস্থা ছিল, ফলে তার সময় নদী তীরে এক অপরূপ দৃশ্য ধারণ করত। কিন্তু নদী হয়েছিল সুবেদার মুকররম খান চিশতির জীবনের কাল। শায়েস্তা খানের আমলে নির্মিত হয়েছিল ঢাকার বিখ্যাত 7 গম্বুজ মসজিদ। মসজিদটি দূর থেকে দেখলে মনে হয় 7 গম্বুজ, কিন্তু এটি আসলে 3 গম্বুজ বিশিষ্ট। তবে 4 কোণা 4টি গম্বুজওয়ালা অষ্টকোণী কক্ষ আছে বলে এটি 7 গম্বুজ বলে মনে হয়। 1642 সালে সুজার রাজকীয় নৌবহরের প্রধান মীর মুরাদ হোসনি দালান নির্মাণ করেন। 1843 সালে ঢাকার সর্বশেষ নায়েবে আজিম গাজীউদ্দিন হায়দারের মৃত্যুর মধ্য দিয়ে মোগল সূত্রীয় নবাবীর পরিসমাপ্তি ঘটে। তখন থেকেই ঢাকার শিক্ষা, সংস্কৃতি ও নগর উন্নয়নের দায়িত্ব বর্তায় খাজা পরিবারের উপর। খাজা পরিবার অষ্টাদশ শতাব্দীর 3য় 4র্থ দশকে দিল্লির মোগল বাদশাহ মোহাম্মদ শাহের আমলে কাশ্মীর থেকে সরাসরি ঢাকায় আগমন করেন। 1838 সালে খাজা আলিমুল্লাহ বুড়িগঙ্গার তীরে একটি মনোরম প্রাসাদ নির্মাণ করেন। খাজা আলিমুল্লাহর মৃত্যুর পর তার পুত্র নওয়াব আব্দুল গনি 1872 সালে এই প্রাসাদ পুনর্নির্মাণ করেন। তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে বুড়িগঙ্গার তীরের এই সুরম্য প্রাসাদের নামকরণ করা হয় আহসান মঞ্জিল। 1888 সালে ঘূর্ণিঝড়ে মঞ্জিলটির প্রভূত ক্ষতি সাধিত হলে মূল আকৃতির বহু পরিবর্তন করে এটি আবার পুনর্নির্মাণ করা হয়। সম্প্রতি বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলকে জাদুঘরের মর্যাদা দিয়েছে। বুড়িগঙ্গা কেবল ইতিহাসের নদী নয়, এ নদী এখনো নাব্য। এ নদীতে জোয়ার ভাটাও ফেলে। এই নদী থেকে প্রতিদিন শতাধিক নৌযান ছেড়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলের দিকে। এই নদী এখনো দেশের দক্ষিণ অঞ্চলের বহু স্থানের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের নিদর্শন স্বরূপ বাংলাদেশ চীন সেতু স্থাপিত হয়েছে। বুড়িগঙ্গা নদীর এই পানি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, কিন্তু তা সত্ত্বেও এই পানিতে রয়েছে অবিরাম পলিউশন বা পরিবেশ দূষণ, পানি দূষণ। এই পানি কিভাবে দূষিত হচ্ছে এবং তার পরিশোধনের উপায় কি, এর মাধ্যমে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে সে সম্পর্কে এবারে একটা আলোচনা। আমরা এখন কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান খন্দকার। ডক্টর খন্দকার, আমাদেরকে বুড়িগঙ্গার দূষণ সম্পর্কে কিছু বলবেন।